সকলকে ওয়েলকাম। নমস্কার সকলকে। আমার প্রিয় ছাত্রছাত্রী যারা আমার ক্লাসগুলোকে ফলো করছো, প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা। আমরা আজকে আবার শুরু করতে চলেছি আমাদের ফিলসফি আলোচনা, লজিকের আলোচনা, বিশ্লেষণ। ইতিপূর্বে আমরা যা আলোচনা করেছি একটু আমরা চর্চা করে নিই। লাস্ট যে অধ্যায়, সেই অধ্যায়ে আমরা আলোচনা করেছি বচনের বিরোধিতার পরে রয়েছে আমাদের বিরোধানুমান, এই দুটো বিষয়। এবং এখানে আমরা জানলাম দুটো বচনের পারস্পরিক সম্পর্ক, বিরোধিতা 4 প্রকার এবং বিরোধ সাধারণ চতুষ্কোণ অনুযায়ী 4 প্রকার বিরোধিতা। তারপরে অ্যারিস্টটলের বিরোধিতা অনুযায়ী 2 প্রকার। তারপরে হচ্ছে আমাদের যে নব্য যুক্তিবিজ্ঞান, সেই অনুযায়ী বিরোধিতা 1 প্রকার। এবং তারপরেই আমরা চলে গেছিলাম বিরোধানুমান। বিরোধিতার উপরে বেশ করে আর একটি বিষয় চলে আসে, সেটা হচ্ছে বিরোধানুমান। এই বিরোধানুমান হচ্ছে বচনের যে সত্যমূল্যের অনুমান, সেই অনুমান, অর্থাৎ একটি বচনের সত্য বা মিথ্যাত্বের উপর ভিত্তি করে যখন আরেকটি বচনের সত্য বা মিথ্যাত্ব অনুমান করা হয়, সেটা হলো বিরোধানুমান। এবং বিরোধিতা 4 প্রকার হয়, বিরোধানুমানও 4 প্রকার। এবং বিভিন্ন প্রকার বিরোধানুমানের আমরা নিয়মগুলো জেনেছি, 4 প্রকার বিরোধানুমানের নিয়মগুলো, এবং কোন বচন সত্য হলে কোন বচনে মিথ্যা হয়, এবং তার সঙ্গে একটা যে টেবিল নিয়মগুলোর সত্যমূল্য নির্ণয়, সেটা আমরা লাস্ট পর্যন্ত জেনেছি। এবং এখানে যে কোশ্চিন কেমন হবে, সেই কোশ্চিনগুলো নিয়ে আজকে এই ক্লাসটাতে একটু আলোচনা করার প্রয়োজন আছে বলে আমি মনে করি, এবং আমি বলেছিলাম গত ক্লাসটিতে। যাই হোক, জাস্ট কয়েকটা বিষয় আমি আলোচনা করে নিচ্ছি। যেমন কোশ্চিনগুলো এই অধ্যায় থেকে কি হবে, এই অধ্যায়গুলো যেমন হচ্ছে একটি বচন দেওয়া থাকবে মনে করি, যেমন এসকিউ জাতীয় প্রশ্নগুলো, বিরোধিতা কাকে বলে, তারপরে হচ্ছে অসম বিরোধিতার সঙ্গে একটি বচন সত্য একটি বচন মিথ্যা, বা কোন বিরোধিতায় দুটি বচন একই সঙ্গে মিথ্যা হতে পারে, একই সঙ্গে সত্য হতে পারে না, বা কোন বিরোধিতায় একই সঙ্গে দুটি বচন সত্য হতে পারে মিথ্যা হতে পারে না, ইত্যাদি। এই বিষয়গুলো এসকিউ থাকবে বা এমসিকিউ থাকবে। তার সঙ্গে আরেকটি বিষয়, এগুলো তো পড়লে পারবে, কিন্তু আরেকটি বিষয় যেটা থাকে সত্যমূল্য নির্ণয়ের ক্ষেত্রে, সেটা হচ্ছে এরকম যে একটা হয়তো বচন দিয়েছি, যেমন ধরো যে ভূত নেই এই বচনটির বিরোধী বচনটি কী হবে, এই বচনটির বিরোধী বচনটি কী হবে। সেক্ষেত্রে আমাকে অ্যাট ফার্স্ট যেটা করতে হবে, বাক্যটিকে বচনে পরিণত করে, বা এমনি থাকতে পারে এসকিউয়ে যে এই বচনটির বিরুদ্ধ বচনটি লিখো, বিরুদ্ধ বচনটি, অর্থাৎ বিরুদ্ধ মানে বিরোধী বচন। তাহলে এটা ভূত নেই, এটা কি বচন, এই বচনটি যদি আমরা লজিক্যাল ফর্মে করি তাহলে চলে আসবে আমাদের কোনো ভূত নয় অস্তিত্বশীল, এইরকম আসবে, কোনো ভূত নয় অস্তিত্বশীল, এটা ই বচন। এবার এই বচনটির বিরোধী বচন, ই বচনের বিরোধী বচন কোন বচনটি, আই বচন। তাহলে আই বচন আমরা তাহলে এর বিরোধী বচন লিখবো এখানে, যে প্রদত্ত বচনটির বিরোধী বচনটি হলো কি বচনটি। তাহলে আমাদের লিখতে হবে আই বচন। এখানে আই বচন করলে কি হবে, আসবে কোনো ই বচনের বিরুদ্ধে বচন আই। তাহলে কোনো ভূত হয় অস্তিত্বশীল, এটা হলো আই বচন। এই হচ্ছে প্রদত্ত বচনটির বিরোধী বচন। এইভাবে থাকতে পারে। যদি আমাকে এসকিউ জাতীয় কোশ্চেনে থাকে যে ভূত নেই এই বচনটির বিরুদ্ধ বচনটি লিখো, তাহলে আমাকে উদাহরণে দেখাতে হবে। তার আগে আমাকে ক্লিয়ার করতে হবে, বচনের রূপটা দিতে হবে, যে প্রদত্ত বচনটি সেটি কোন বচন, সেটি এ কি ই বা আই কি ও, সেটা নির্দিষ্ট করার পরেই তারপরেই আমরা পরের যে বচন রয়েছে তার বিরুদ্ধ বা বিপরীত বা অধীন বিপরীত কোন বচনটি, সেটা আমরা দেব এইভাবে। এবং এরকম থাকতে পারে যে বচনগুলোর দেওয়ার পরে একটি বচন দেওয়ার পর তার বিভিন্ন বচনগুলো দেওয়া থাকবে মাল্টিপল চয়েস হিসাবে, যে তোমার একটি বচন দেওয়ার পরে সেই বচনটির বিরোধী বচন হচ্ছে অমুক বা অমুক বা অমুক, এরকম থাকবে। বা এরকম থাকতে পারে আই বচনের অতি বিষম বচনটি কি, আই বচনের অতি বিষম বচন হলো
দেওয়া থাকলো এ, অপশানে এ, খতে দেওয়া থাকলো ই, গতে দেওয়া থাকলো আই, এবং আমার হচ্ছে যেটা ঘতে দেওয়া থাকলো ও। কোনটি অপশন কোনটা হবে এরকম থাকতে পারে। তাহলে আই বচনের অতি বিষম বচন, আমি যেটা অসম বিরোধিতার ক্ষেত্রে দেখিয়েছিলাম, অসম বিরোধিতার ক্ষেত্রে এই অতি বা অতিবর্তিতা অনুবর্তিতা কথাটি আসে। তাহলে অসম বিরোধী বচনগুলোর ক্ষেত্রে আসে অতিবর্তী অনুবর্তী কথাটি ক্ষেত্রে আমাদের ধরতে হবে যে আমাদের যে বিরোধ সাধারণ চতুষ্কোণটি ছিল এ, আই, ই, ও, সামান্য বচনগুলো হলো অতিবর্তী, সামান্য বচন অতিবর্তী বচন, অনুবর্তী বচন হচ্ছে বিশেষ বচন। তো এইরকম যদি প্রশ্ন থাকে যে আই বচনের অতি বিষম বচন কোনটি, তাহলে অতি বিষম অতিবর্তিতা অনুবর্তিতা অসম বিরোধিতাকে ইন্ডিকেট করে। সেক্ষেত্রে তাহলে আই বচনের অতিবর্তী মানে এ বচন, এবার এ বচনের অনুবর্তী যদি বচন বলে তাহলে সেটা হবে আই বচন। আর এদিকে যদি বলা হয় যে ই বচনের অনুবর্তী বচন ও বচন, বা ও বচনের অতিবর্তী বচন হলো ই বচন। এই জাতীয় কোশ্চেনগুলো থাকতে পারে। সেক্ষেত্রে আমরা অপশান দেব ক, যেটা বক্সে আমাদের লিখতে হয় মাল্টিপল চয়েসে। ওকে, এই জাতীয় কোশ্চেনগুলো থাকবে, খুব টাফ নয়, একটু মনোযোগ সহকারে ক্লাসগুলো তোমরা ফলো করবে, চেষ্টা করবে এবং বুকটাকেও দেখবে এবং লাস্ট ইয়ার যে বিভিন্ন ধরনের কোশ্চেনগুলো রয়েছে সেগুলোকে ফলো করবে। আমরা তাহলে আজকে চলে যাচ্ছি নতুন অধ্যায়ে। এখন আমাদের যেটা হচ্ছে অমাধ্যম অনুমানেরই অংশ আবর্তন ও বিবর্তন, যে অধ্যায়টা অমাধ্যম অনুমান লেখা থাকে, অমাধ্যম অনুমান। ওকে, অমাধ্যম অনুমান, তার মধ্যে দুটো পার্ট আমরা যুক্তির স্বরূপ যখন আলোচনা করেছি সেখানে পেয়েছি। এই অমাধ্যম অনুমানের আমরা যে পার্ট, সেই পার্টের মধ্যে আমরা আবর্তনটাকে নিয়ে আলোচনা করব। আজকে শুরু করছি এই আবর্তন প্রক্রিয়াটা। এখন প্রশ্ন হলো আবর্তন কাকে বলে? অমাধ্যম অনুমানের একটি প্রকার হচ্ছে এই আবর্তন। আবর্তনের সংজ্ঞা যদি বলতে হয় আবর্তন কী বা আবর্তন কাকে বলে, সেক্ষেত্রে আমাদের বলতে হয় এরকম যে প্রদত্ত বচনটির, আমি বলে দিচ্ছি, আমি লিখছি না, তোমরা নোট ডাউন করে নিও। প্রদত্ত বচনটির উদ্দেশ্য ও বিধির স্থান পরিবর্তন করে, বা এরকম বলতে পারি প্রথমত যেটা হচ্ছে যে অমাধ্যম প্রক্রিয়ায় প্রদত্ত বচনটির উদ্দেশ্য ও বিধের স্থান পরিবর্তন করে সিদ্ধান্তে যথাক্রমে বিধেয় ও উদ্দেশ্য করা হয় এবং প্রদত্ত বচন ও সিদ্ধান্তের গুণ এক রাখা হয়, তাকেই বলা হয় আবর্তন। ওকে, আমি অ্যাগেইন বলছি, যে অমাধ্যম প্রক্রিয়ায় প্রদত্ত বচনের উদ্দেশ্য ও বিধের স্থান পরিবর্তন করে সিদ্ধান্তে যথাক্রমে বিধেয় ও উদ্দেশ্য করা হয় এবং প্রদত্ত বচন ও সিদ্ধান্তের গুণ এক রাখা হয় বা অভিন্ন রাখা হয়, তাকেই বলা হয় আবর্তন। ওকে, এই হচ্ছে আবর্তন। জাস্ট একটি উদাহরণ আমি দিচ্ছি। আবর্তনের উদাহরণটা কীরকম হবে, সাপোজ একটি আমি বচন নিলাম যে সকল কবি হয়, যেমন সকল কবি হয় ভাবুক, এটা আমি দিলাম, সকল কবি হয় ভাবুক, এটা হলো এই বচন। এর সঙ্গে এবার যদি আমি আবর্তন করতে যাই, আবর্তন করলে সেটা বিভিন্ন বচনে হতে পারে, যেমন এই বচনটির আবর্তন আমি সিদ্ধান্ত হিসেবে নিতে পারি এ, ই, আই, ও, যে কোনো একটা বচন। ওকে, তো এখানে জাস্ট আমি এ বচন রয়েছে এবং এ বচনই দেখাচ্ছি। ওকে, তাহলে এখানে কি দেখাবো, যে সংজ্ঞা অনুযায়ী যে একটা উদাহরণ দিতে হয়, সেই উদাহরণটা, এখন বৈধ কি অবৈধ সেটা আমি বলছি না, আমি জাস্ট উদাহরণটা দেখাচ্ছি। তাহলে এ বচন রয়েছে, এই এ বচনেরই যদি আমি করি যে এ বচন যে সকল, কি বলা হয়েছে, প্রদত্ত বচনের যে প্রক্রিয়া, অমাধ্যম প্রক্রিয়া, প্রদত্ত বচনের উদ্দেশ্য ও বিধের স্থান পরিবর্তন করে সিদ্ধান্তে কি করা হয়, সিদ্ধান্তে যথাক্রমে বিধেয় ও উদ্দেশ্য করা হয়। তার মানে হলো যেটা বিধেয় আছে সেটা উদ্দেশ্য হবে, যেটা উদ্দেশ্য আছে সেটা বিধেয় হবে। তাহলে হবে সকল ভাবুক ব্যক্তি হয় কবি, আমরা এটা করতে পারি।
ওকে, তাহলে এই যে গুণ 1 রাখা হয়েছে, গুণ 1 রাখা হয়েছে, হয় ছিল, হয় আছে। মানে জাস্ট আমাদের যে উদাহরণ নিতে হবে, জিও মাধ্যম প্রক্রিয়ায় প্রদত্ত বচন মানে যেটা দেওয়া আছে আমাদের, সেই যেখান থেকে মিশ্রিত হবে সিদ্ধান্ত, সেটা যে উদ্দেশ্য ও বিধেয়ের স্থান পরিবর্তন করে সিদ্ধান্তে যথাক্রমে কী করা হয়, বিধেয় ও উদ্দেশ্য করা হয়। হ্যাঁ, উদ্দেশ্যটা বিধেয়, বিধেয়টা উদ্দেশ্য করা হয় এবং গুণ অভিন্ন রাখা হয় বা 1 রাখা হয়, তাকে বলা হয় আবর্তন প্রক্রিয়া। এটা হচ্ছে সংজ্ঞা। এবং এই যে একটা উদাহরণ দেখানো হয়েছে যে প্রত্যেকটি বচন, আমাদের যে 4টি নিরপেক্ষ বচন আমরা পেয়েছি, সেই প্রত্যেকটিরই কিন্তু একটা করে আমরা কি সিদ্ধান্ত আনতে পারি, অর্থাৎ এ বচন থেকে আমরা সিদ্ধান্ত এ, ই, আই, ও, এই 4টে, এবং ই যদি হয় আমাদের প্রদত্ত বচন, ই থেকেও কিন্তু এইভাবে আসতে পারে, এ, ই, আই, ও 4টে কিন্তু দেখে নিতে হবে, বা আই থেকেও এইভাবে 4টে আসতে পারে, বা ও প্রদত্ত বচন হলে ও থেকেও 4টে আসতে পারে। আমাদের দেখে নিতে হবে যে আবর্তনের নিয়ম দেওয়া আছে, সেই আবর্তনের নিয়ম মেনে কোন বচনের, কোন প্রদত্ত বচনের কোন বচনটি সিদ্ধান্ত হিসাবে, নিয়ম মেনে সিদ্ধান্ত হিসাবে প্রতিষ্ঠিত হয়। যদি নিয়ম মেনে হয় তাহলে সেটি বৈধ, আর না হলে সেটি অবৈধ। অর্থাৎ এই বচনটি প্রদত্ত ধরে আমরা যদি সিদ্ধান্ত বের করি, এ আসতে পারে, ই আসতে পারে, আই আসতে পারে, ও আসতে পারে, বাট সবগুলি বৈধ হবে এমন নয়, নিয়ম রয়েছে আবর্তনের। আমরা এবার নিয়ম প্রয়োগ করে নিয়ম মতো কিন্তু আবর্তনের দিকে এগোবো। অর্থাৎ আমি আবর্তনের সংজ্ঞা বলেছি, এটি হচ্ছে আবর্তনের একটি জাস্ট উদাহরণ দিলাম। এবার আবর্তনের নিয়মগুলোকে আমাদের জানতে হবে, আবর্তনের নিয়মগুলো কী কী। এইবার আমি চলে আসলাম আবর্তনের নিয়মে। ওকে, আবর্তনের নিয়ম কয়টি? আবর্তনের নিয়ম হচ্ছে 4টি। আমরা এই 4টি নিয়মকে আলোচনা করব। 1 নম্বরে কি? 1 নম্বরে আমরা প্রদত্ত যে বচন রয়েছে, প্রদত্ত বচনের উদ্দেশ্য, যেটা প্রদত্ত বচনের উদ্দেশ্য সিদ্ধান্তে বিধেয় হবে। ওকে, 1 নম্বর নিয়ম যেটা প্রদত্ত বচনের উদ্দেশ্য সেটা সিদ্ধান্তে বিধেয় হবে। 2 নম্বরে লিখব প্রদত্ত বচনের বিধেয় সিদ্ধান্তে কি হবে? উদ্দেশ্য হবে। ওকে, 2 নম্বর হয়ে গেছে। আমরা যেটা সংজ্ঞায় পেয়েছিলাম যে উদ্দেশ্য বিধেয় হবে এবং বিধেয় উদ্দেশ্য হবে। ওকে, এবার 3 নম্বর প্রদত্ত বচন ও সিদ্ধান্তের গুণ 1 হবে। ওকে, গুণ 1 থাকবে। অর্থাৎ প্রদত্ত বচন সদর্থক হলে সিদ্ধান্ত সদর্থক, প্রদত্ত বচন নয়ার্থক হলে সিদ্ধান্তও নয়ার্থক হবে এটা। এবং 4 নম্বর যেটা এখানে লিখতে হবে, প্রদত্ত বচনে যে পদ ব্যাপ্য নয় সেই পদ সিদ্ধান্তে ব্যাপ্য হবে না। ওকে, আমরা এই 4টে নিয়ম পেলাম। আমার এই 4টে নিয়মে যে উদ্দেশ্য বিধেয় হবে, বিধেয় উদ্দেশ্য হবে, তারপর প্রদত্ত গুণ 1 থাকবে, এবং হচ্ছে প্রদত্ত বচনে যে পদ ব্যাপ্য নয় সেই পদ সিদ্ধান্তে ব্যাপ্য হবে না। ওকে, আমরা এই 4টি নিয়ম পেলাম আবর্তনের, এবং এই আবর্তনের 4টি নিয়মকে ধরে কিন্তু আমরা এবার এগোবো যে কোন বচনের বৈধ আবর্তন, কোন বচনের সম্ভব। আমরা একটি বচনকে ধরে ধরে আস্তে আস্তে এগোবো, আবর্তন শিখব। এবার আমরা আবর্তন করছি এই 4টে নিয়মের উপরেই। ওকে, এবার আবর্তনের আমরা প্র্যাকটিসটা করি, অর্থাৎ আবর্তনের নিয়মগুলির আমরা ব্যাখ্যা আমাদের উদাহরণের সাহায্যে আমরা করে নেব। ওকে, যেমন একটি বচন আমি ফর এক্সাম্পল আমাদের দিতে পারি যে আমাদের দেওয়া থাকবে যে আবর্তন করো বা বিবর্তন করো। সেক্ষেত্রে প্রথমত আমি দিলাম যে শিশুরা সরল, যদি এরকম থাকে যে শিশুরা সরল, এটার আবর্তন করো শিশুরা সরল। ওকে,
শিশুরা সরল, এটি আমি বাক্য নিলাম, এটির আবর্তন করো। তাহলে আমার প্রথম কাজটা কি হবে? প্রথম কাজ যেটা সেটা হলো প্রথমত আমাকে লজিক্যাল ফর্মে আনতে হবে। ওকে, এখন লজিক্যাল ফর্মটা কি হবে? শিশুরা সরল মানে পরিমাণক নেই, কোন বচন হবে? শিশুরা সরল মানে সকল শিশু হয় সরল, সকল শিশু হয় সরল, এটা এ বচন আমি পেলাম। সকল শিশু হয় সরল, আমার এ বচন আমি পেলাম। এবার এই এ বচনটির যদি আমি বৈধ আবর্তন মানে সিদ্ধান্ত বৈধ আবর্তন করতে চাই বা বৈধ সিদ্ধান্ত নিঃসৃত করতে চাই, তাহলে এই নিয়মগুলোকে কিন্তু আমার ফলো করতে হবে। প্রথমত আমরা উদ্দেশ্যকে বিধেয় করব, বিধেয়কে উদ্দেশ্য করব। তাহলে এই বচনের বৈধ আবর্তন কোন বচনের সম্ভব হয় আমরা দেখব। অর্থাৎ এখানে যেটা বিধেয় রয়েছে সেটি আমার হবে, উদ্দেশ্য রয়েছে সেটি আমার বিধেয় হবে। ধরে নিলাম এটি আমার শিশু, আমি বিধেয় হিসাবে নিলাম, আমি শেখার ক্ষেত্রে বলছি শিশু। ওকে, এবং গুণ এক থাকবে, হয় দিলাম সরল, আমি দিলাম উদ্দেশ্য হিসাবে সরল ব্যক্তি। ওকে, এইবার কথা হলো যে এই যে বিধেয় সেটি উদ্দেশ্য হয়েছে এবং উদ্দেশ্য বিধেয় হয়েছে, গুণ এক আছে। অর্থাৎ এখানে প্রদত্ত বচনে যে নিয়মগুলো দেওয়া ছিল সেই নিয়ম অনুযায়ী বলছি আমি, নিয়মগুলো অনুযায়ী আমরা ফলো করেছি। উদ্দেশ্য বিধেয় করলাম, বিধেয়কে উদ্দেশ্য করলাম, গুণ এক রেখেছি, পরপর তিনটি নিয়ম। এবং 4 নম্বর নিয়ম বলছে প্রদত্ত বচনের যে পদ ব্যাপ্য নয় সে পদ সিদ্ধান্তে ব্যাপ্য হবে না। অর্থাৎ ব্যাপ্যতার একটি নিয়ম, উল্লেখযোগ্য নিয়ম এবং গুরুত্বপূর্ণ নিয়ম, যেটি শুধু আবর্তনের নিয়ম নয়, এটি বলা যায় যে আমাদের যে অবরোহ যুক্তিবিদ্যা রয়েছে সেই অবরোহ যুক্তিবিদ্যার কিন্তু এটা খুব একটি গুরুত্বপূর্ণ নিয়ম। যেখানে অবরোহ যুক্তিবিদ্যার যে বৈশিষ্ট্য সেখানে আমরা অবরোহ যুক্তির বৈশিষ্ট্য সেখানে আমরা জানতে পেরেছি যে কখনোই অবরোহ যুক্তিতে কখনোই তার সিদ্ধান্ত তার যে হেতুবাক্য রয়েছে তাকে অতিক্রম করবে না, অর্থাৎ ব্যাপকতার বিষয়টি কিন্তু রয়েছে। তো যাই হোক, এখানে এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ নিয়ম যে যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য নয় সে পদ সিদ্ধান্তে ব্যাপ্য হবে না। তাহলে আমাদের এখানে কিন্তু আশ্রয় বাক্য, অর্থাৎ এটি হচ্ছে আশ্রয় বাক্য। আমাদের যে আবর্তন প্রক্রিয়াটা অর্থাৎ হেতু বাক্য, এটা তো হলো প্রদত্ত বাক্য, বাক্য থেকে আমরা বচন করলাম, তাহলে এটা হলো আশ্রয় বাক্য। মানে কি আশ্রয় করে আমার সিদ্ধান্ত নিঃসৃত হচ্ছে এবং সিদ্ধান্ত নিয়ম মেনেই আনতে হবে, আমরা নিয়ম মেনে আনলাম। এখানে এবার এই বচনটি যেহেতু 3 নম্বর নিয়ম অনুযায়ী আমাকে গুণ এক রাখতে হয়েছে, আমি গুণ এক করেছি, হয় কিন্তু এই যে সদর্থক হয় থাকা মানে সদর্থক, সেটা এ হতে পারে অথবা আই হতে পারে। কিন্তু এখন প্রশ্ন হলো এ হবে নাকি আই হবে, আমি চেষ্টা করছি। তাহলে আমি যদি এখানে সকল দিই, যে আমার যে প্রদত্ত বচন সেটার আমি কি করলাম, এ বচনের আবর্তন এ বচনেই করলাম, তাহলে কি হয় দেখে নেব। এখানে ছিল সকল শিশু হয় সরল, এটাকে আমি কি করলাম, আবর্তন করলাম উদ্দেশ্য বিধেয় স্থান পরিবর্তন করে গুণ এক রেখে। তাহলে এ বচনই হলো যে সকল সরল ব্যক্তি হয় শিশু। ওকে, সকল সরল ব্যক্তি হয় শিশু। প্রবলেমটা কি দাঁড়িয়েছে, পরপর 3টি নিয়ম ফলো করেছে, উদ্দেশ্য বিধেয় হয়েছে, বিধেয় উদ্দেশ্য হয়েছে, গুণ এক আছে। ওকে, 3টি নিয়ম পরপর ফলো করা হয়েছে। চতুর্থ নিয়ম বলেছে আশ্রয় বাক্যে যে পদ ব্যাপ্য নয় সে পদ সিদ্ধান্তে ব্যাপ্য হবে না। তাহলে আমাদের দেখে নিতে হবে ব্যাপ্যতার নিয়ম অনুযায়ী যে আশ্রয় বাক্যে কোন পদ ব্যাপ্য কোন পদ অব্যাপ্য। আমরা ব্যাপ্যতার নিয়ম অনুযায়ী জানি যে এ বচনের অ্যাজ ইন আপ, এ বচনের এস অর্থাৎ সাবজেক্ট উদ্দেশ্য পদ ব্যাপ্য, বিধেয় পদ ব্যাপ্য নয়, এটা আমরা জানি। ই বচনে কোনো উভয় পদই হচ্ছে ব্যাপ্য, আর আই বচনে কোনো পদ ব্যাপ্য নয়, ও বচনে বিধেয় পদ ব্যাপ্য, উদ্দেশ্য পদ অব্যাপ্য, এটুকু জানা আছে আমাদের। তাহলে এখানে এই যে এ বচন পেয়েছি, তাহলে এই যে উদ্দেশ্য পদ ব্যাপ্য, বিধেয় পদ কিন্তু আমাদের অব্যাপ্য। তাহলে এ বচনে আমাদের বিধেয় পদ হচ্ছে অব্যাপ্য। এইবার এখানে এই পদটি অব্যাপ্য, যখন আমরা সিদ্ধান্ত এ বচনই করলাম আবর্তন করার পর, অর্থাৎ কি করলাম, সকল সরল ব্যক্তি হয় শিশু, এটা এ বচন। তাহলে কি হয়েছে ব্যাপারটি, এটি আবার যদি সিদ্ধান্ত আমার এ বচন হয়ে যায়, তার মানে আবার এই যে উদ্দেশ্য পদ ব্যাপ্য হয়ে গেছে। অর্থাৎ যে পদটি এখানে অব্যাপ্য ছিল সেটি আবার এ বচন করাতে, সিদ্ধান্ত এবং স্থান পরিবর্তন করাতে, 2 নম্বর নিয়মকে ফলো করাতে সেটি কী হয়েছে, ব্যাপ্য হয়ে গেছে। তাহলে চতুর্থ নিয়মটি কিন্তু লঙ্ঘিত হয়েছে। অর্থাৎ এ বচনের কিন্তু যে আবর্তন সেই বৈধ আবর্তন এ বচনে কিন্তু সম্ভব নয়, চতুর্থ নিয়ম লঙ্ঘিত হয়ে যায়। অর্থাৎ বিধেয় পদটি
প্রদত্ত বচনে যে আশ্রয় বাক্য, সেই আশ্রয় বাক্যে কী হয়, বিধেয়তে অব্যপ্য হিসেবে থাকে এবং সেটি যখন উদ্দেশ্য হয়ে যায়, সেই উদ্দেশ্য হওয়াতে এবং এ বচন যদি সিদ্ধান্ত আনা হয় সেটি ব্যাপ্য হয়ে যায়, অর্থাৎ অব্যপ্য থেকে ব্যাপ্য হয়, যেটি এই নিয়মটিকে লঙ্ঘন করে। তার মানে এ বচনের বৈধ আবর্তন এ হবে না। তাহলে কি বচন হবে? তাহলে একটি থাকছে অপশান আমাদের হাতে, সদর্থক বচন আই। আমি ট্রাই করব যে আই বচনটিতে কি হয়। তাহলে আই বচন করলে কি হবে, জাস্ট পিছনে একই থাকবে, পরিমাণকটা চেঞ্জ হবে। আই বচন করলে কোনো কোনো হবে পরিমাণকটা, তাহলে আমি দিলাম কোনো কোনো। তাহলে কি হয়ে গেল এটা, আই বচন কোনো কোনো সরল ব্যক্তি হয় শিশু। আগে আমাদের যে প্রদত্ত বচন ছিল সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সকল শিশু হয় সরল। হ্যাঁ, তো এখানে এটি ব্যাপ্য অব্যাপ্য সরলটি বিধেয় আই বচন করলাম। এবার আই বচন করাতে কি হয়েছে, কোনো কোনো সরল ব্যক্তি হয় শিশু। এবার আই বচনের ক্ষেত্রে আমরা যেটা জানি যে আই বচনে কোনো পদই কিন্তু ব্যাপ্য নয়। তার মানে এখানে যদি আমরা সিদ্ধান্ত হিসাবে আই বচন নিই, তাহলে আই বচন নেওয়াতে এই পদটা অব্যাপ্য ছিল, এখানেও কিন্তু অব্যাপ্য থেকে গেল, কারণ আই বচনে উভয় পদই হচ্ছে অব্যাপ্য, উদ্দেশ্য বিধেয় উভয় পদই অব্যাপ্য। তাহলে এই নিয়মটি কিন্তু আমাদের একদম যথাযথভাবে পালন করা হয়েছে, অনুসরণ করা হয়েছে। তার মানে এ বচনের বৈধ আবর্তন আমাদের এই হচ্ছে এই উদাহরণটিতে এই নিয়মগুলোর ব্যাখ্যা। যদি বলা হয় যে একটি উদাহরণ সাহায্যে আবর্তনের নিয়মগুলিকে ব্যাখ্যা করো, তাহলে আমরা এইভাবে এরকম একটি উদাহরণ নিয়ে আমরা ব্যাখ্যা করতে পারি। কীরকম, যে এ বচন আমরা একটা নিলাম, সেই এ বচনের নিয়ম অনুযায়ী আমরা যদি করি যে উদ্দেশ্য বিধকে উদ্দেশ্য গুণ এক রেখে, হ্যাঁ, তাহলে নয়ার্থক বচনগুলো তো হবে না, কারণ সেগুলো 3 নম্বর নিয়মটি লঙ্ঘন করে, এবং এ বচন হবে না কারণ সেখানে 4র্থ নিয়মটি লঙ্ঘন করে। এবং দেখা গেছে যে উদাহরণটিতে আই বচন অর্থাৎ এ বচনের বৈধ আবর্তন আই বচন হচ্ছে, অর্থাৎ 4র্থ নিয়মটিও সেখানে পালিত হচ্ছে, যে অব্যাপ্য পদ অব্যাপ্যই থেকে যাচ্ছে, ব্যাপ্য হচ্ছে না। ওকে, এখানে তোমাদের প্রশ্ন হতে পারে, প্রশ্নটা কীরকম, যে এই পদটা ব্যাপ্য ছিল, এই বচনের এই যে উদ্দেশ্য পদ, এই পদটা ব্যাপ্য ছিল, কিন্তু এই পদটা এখানে যে আবার অব্যাপ্য হয়ে গেল, সেটা কোনো ম্যাটার নয়, সেটা কোনো বিষয় নয়। অতএব সেখানে কোনো দরকার নেই, এইরকম কোথাও বলা হয়নি যে পদটি ব্যাপ্য সেটাকে ব্যাপ্য হতেই হবে, এমন বলা হয়নি। কি বলা হয়েছে, যে পদটি ব্যাপ্য নয়, নিয়মে বলা হয়েছে যে পদটি ব্যাপ্য নয় সে পদটি সিদ্ধান্তে ব্যাপ্য হবে না, আমাকে শুধু সেটাই দেখতে হবে। ওকে, তাহলে আমরা এটাই দেখেছি, এটাই আমাদের মেনটেন করা হয়েছে। তাহলে এটা আমি দেখব না, এটা আমার বিষয় নয় যে ব্যাপ্য পদটি ব্যাপ্য হয়েছে না অব্যাপ্য হয়েছে, সেটা আমার দেখার দরকার নেই। তাহলে ওকে, আমরা যা পেলাম সেটা হলো যে এ বচনের বৈধ আবর্তন হচ্ছে আমাদের আই বচন। ওকে, এবং এখানে আরেকটা বিষয় বলে রাখি, যে বিষয়টা হলো যে আমাদের আবর্তন প্রক্রিয়ার ক্ষেত্রে যেটা হেতুবাক্য হয়, সেই হেতুবাক্যকে বলা হয় আবর্তনীয়। ওকে, আবর্তনীয় বাক্য। ওকে, আবর্তনীয়, এবং এই আবর্তন প্রক্রিয়ার ক্ষেত্রে যেটা সিদ্ধান্ত হয় সেটাকে বলা হয় আবর্তিত। এটা মাথায় রাখবে, আবর্তিত। ওকে, এটা হচ্ছে আবর্তনের ক্ষেত্রে, কারণ এখানে এসকিউ যে প্রশ্ন, সেই প্রশ্নগুলোর আসে, এবং হয়তো এরকম থাকতেও পারে যে আবর্তনের ক্ষেত্রে বা শর্টে থাকে, আবর্তনের ক্ষেত্রে হেতুবাক্যকে বলা হয় কি বলা হয়, তাহলে আবর্তনীয় বা আবর্তিত বাক্য কাকে বলা হয়, আবর্তন প্রক্রিয়ার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তকে বলা হয় আবর্তিত বাক্য। ওকে, এখানে আরেকটি বিষয় রয়েছে, যেটা এই অনুমানে মার্ক কত রয়েছে, এই অনুমানে সম্ভবত 8 মার্ক রয়েছে। ওকে, 8 মার্ক, অর্থাৎ আমাদের বড় কোশ্চেন থাকবে এখান থেকে, এসকিউ এমসিকিউ থাকবে না। এই আবর্তন প্রক্রিয়া, আবর্তন বিবর্তন যেখানে রয়েছে 8 মার্ক, এই 8 মার্কের একটা বড় কোশ্চেন থাকবে, অর্থাৎ আমাদের যে 2 নম্বর কোশ্চেন পার্ট এর, এই পার্ট এর যে 2 নম্বর অর্থাৎ বি কোশ্চেনটা, এই বি কোশ্চেনটাই হচ্ছে আমাদের এই আবর্তন বিবর্তন। এখানে আবর্তন বিবর্তন করো এটা থাকবে, এবং অপশন থাকবে আমাদের যে লেখার কোশ্চেনগুলো, সেগুলো যে আবর্তন কাকে বলে, বা আবর্তনের নিয়ম লেখো, বা বিবর্তন কাকে বলে, এই বচনে বিবর্তন সম্ভব কি নয়, বা আবর্তন সম্ভব কি নয়, ইত্যাদি ইত্যাদি।
যাই হোক, প্রশ্ন থাকবে, একটা পার্ট হচ্ছে থিওরি এবং আরেকটা হচ্ছে চারটে বচনের আবর্তন করা বা বিবর্তন করা ইত্যাদি থাকবে, দুটো পার্টে থাকবে অথবা দিয়ে। তো 8 নম্বর কিন্তু আমাদের পার্ট এ যে কোশ্চেন বি সেখানে কিন্তু কভার হয়ে যাবে। ওকে, তাহলে আমরা এখানে আবর্তন করা শিখলাম, এই বচনের বৈধ আবর্তন আমাদের আই পেলাম। এবার আমরা চেষ্টা করব পরবর্তী যে বচন সেগুলোকে দিয়ে, অর্থাৎ আমাদের প্রতিটি বচনকে আমাদের জেনে নিতে হবে কোন বচনের বৈধ আবর্তন, কোন বচনের সম্ভব। এবার এটিকেও আমি মুছে দিচ্ছি। এবার ধরে নিলাম আরেকটি বচন যে মানুষ ভূত নয়। জাস্ট একটা আমি এখানে বাক্য নিলাম যেটা আমার আবর্তন করতে হবে, মানুষ ভূত নয়। তাহলে কি হবে? এটা মানুষ ভূত নয় অটোমেটিক বোঝা যাচ্ছে, সেটা ই বচন হবে। ই বচন করলে কি হবে? লজিক্যাল ফর্ম, কোনো মানুষ নয় ভূত, যেহেতু নয়ার্থক বচন রয়েছে, কোনো মানুষ নয় ভূত। ওকে, এটা হলো আমার ই বচন, কোনো মানুষ নয় ভূত। এই ই বচনটির অর্থাৎ আবর্তনীয় বচন আমার হলো ই। লজিক্যাল ফর্ম করার পর আবর্ত বচন ই বচনের বৈধ আবর্তন কোন বচনে সম্ভব, এই নিয়মগুলোকে আমরা ধরে ধরে যাব। অর্থাৎ উদ্দেশ্য বিধেয় হবে, বিধেয় উদ্দেশ্য হবে, গুণ এক থাকবে, নয়ই হবে। তার মানে এখানে ধরে নিতে হবে আমাকে এটা এ বা আই বচনে হবে না, কারণ আই বচন এ বচন সদর্থক বচন, কারণ নয় নয় হবে। অর্থাৎ অপশান থাকছে আমাদের কাছে ই বা ও বচন। ওকে, বোঝাতে পারলাম কি? কারণ হচ্ছে উদ্দেশ্য বিধেয় হবে, বিধেয় উদ্দেশ্য হবে, গুণ এক থাকবে, গুণ এক থাকলে নয়ার্থক বচনই হবে। ই বচনের বৈধ আবর্তন নিয়ম মেনে যদি করতে যাই তাহলে নয়ার্থক বচনে করতে হবে। নয়ার্থক বচন মানে দুটো, একটা ই বচনের আবর্তন ই অথবা ই বচনের আবর্তন ও, এই দুটো। ওকে, তাহলে এখানে এ বা আই আমার ট্রাই করার দরকার নেই, কারণ এ বা আই গুণের পরিবর্তন হয়ে যায়। তাহলে আমাকে ই এর আবর্তন ই এবং ও দেখে নিতে হবে। আমি প্রথমত ই এর আবর্তন ই করছি, তাহলে ই এর আবর্তন ই করলে কি হবে? এখানে কোনো ভূত, উদ্দেশ্য বিধেয় চেঞ্জ করে কোনো ভূত নয় মানুষ, এটা হলো ই এর আবর্তন ই আমি করলাম, কোনো ভূত নয় মানুষ। তাহলে আবর্তিত বাক্য আমি পেয়ে গেলাম। এটা ঠিক আছে কি নেই আমি দেখে নেব। যে পদটি কি বলা হয়েছে 4 নম্বর নিয়ম, আর 3 নম্বর পর্যন্ত ফলো করা হয়েছে, 4 নম্বর দেখে নেব। যে পদ অব্যাপ্য অর্থাৎ ব্যাপ্য নয় সেই পদ সিদ্ধান্তে ব্যাপ্য হবে না। আমরা জানি ই বচনে কোনো পদ অব্যাপ্য নয়, অর্থাৎ উভয় পদই অব্যাপ্য। ই বচন হচ্ছে উভয় পদ ব্যাপ্য, কোনো পদ অব্যাপ্য নয়। ই বচনে উভয় পদই হচ্ছে ব্যাপ্য, অর্থাৎ এখানে অব্যাপ্য থাকলে ব্যাপ্য হওয়ার যে একটা সমস্যা সেটা আসে, কিন্তু আমাদের যে প্রদত্ত বাক্য বা বচন রয়েছে সেখানে কিন্তু অব্যাপ্য কোনো পদ নেই, যে আমাদের এই নিয়মটি লঙ্ঘন করার ব্যাপারটি থাকে। এই নিয়মটি কিন্তু এখানে লঙ্ঘন করার ব্যাপারটি নয়, অর্থাৎ ই বচনের বৈধ আবর্তন ই বচনে হয়েছে। আরেকটি বচন রয়েছে সম্ভাব্য, যেটা হচ্ছে ও বচনে কি হতে পারে, আমরা ও বচনেও দেখে নেব। ও বচনে কি হবে? ও বচন করলে হবে কোনো কোনো ভূত নয় মানুষ। তাহলে আমরা ও বচনে করলাম। আচ্ছা, আমি ধরে নিলাম এটা আমাদের বাদ আছে। আচ্ছা, ই বচনের এবার বৈধ আবর্তন ও সম্ভব কি নয় আমি দেখে নিচ্ছি। তাহলে ও বচন যখন হয়েছে আমরা এটাকে এখন মুছে দিচ্ছি, যাই হোক সুবিধার জন্য। তাহলে ই বচনের এবার আবর্তন আমরা ই দেখে নিলাম হচ্ছে, এবার ওতে হচ্ছে নাকি? ওতেও দেখা যাচ্ছে কি ই বচনের বৈধ আবর্তন হয়। কেন? উদ্দেশ্য বিধেয় হয়েছে, বিধেয় উদ্দেশ্য হয়েছে, গুণ এক আছে। ওকে, 4 নম্বর নিয়ম অনুযায়ী যে পদ অব্যাপ্য সেই পদ ব্যাপ্য হবে না, অর্থাৎ যে পদ ব্যাপ্য নয় আশ্রয় বাক্যে সেটা সিদ্ধান্তে ব্যাপ্য হবে না। এখানে আশ্রয় বাক্যে কিন্তু বা আবর্তনীয় বাক্যে কিন্তু কোনো পদ অব্যাপ্য নয়, উভয় পদই ব্যাপ্য। ওকে, অর্থাৎ অব্যাপ্য থাকলে ব্যাপ্য হয়ে যাওয়ার যে সমস্যা সেটা হতো, কিন্তু এখানে একটি পদও অব্যাপ্য না থাকাতে কিন্তু সমস্যা নেই, অর্থাৎ নিয়মটি লঙ্ঘন হচ্ছে না। তার মানে ই বচনের বৈধ আবর্তন ইতেও সম্ভব, ই বচনের বৈধ আবর্তন ওতেও সম্ভব। ওকে, দুটো বচনই কিন্তু সম্ভব। তাহলে ই বচনের বৈধ আবর্তন দুটো বচনেই সম্ভব। তাহলে আমরা কী লিখবো এখানে? কোনো ই বচন হলো কোনো ভূত নয় মানুষ। ওকে, দুটো বচনই সম্ভব। তাহলে কী পেলাম আমরা? এই যে ই বচন প্রদত্ত বচন, সেই প্রদত্ত বচনটির বৈধ আবর্তন নিয়ম মেনে
নিয়মগুলোকে অনুসরণ করে আমরা পেলাম ই বচনের বৈধ আবর্তন ই এবং ই বচনের বৈধ আবর্তন, এই ই বচনটিরই আবার বৈধ আবর্তন ও হয়। ওকে, কিন্তু হয়তো তোমরা অনেক জায়গায় শুনে থাকবে বা জেনে থাকবে, বা হয়তো কেউ এমনি সিম্পল জানো যে ই বচনের আবর্তন আবার ই বলা হয়। কেন বলা হয় ই বচনের আবর্তন ই? আমরা এখানে দেখেছি যে এই ই বচনটির বৈধ আবর্তন ইতেও সম্ভব, ওতেও সম্ভব। এবার এই ই ও দুটোই নয়ার্থক বচন এক। দ্বিতীয়ত এই দুটো বচন আবার দেখো একটি সামান্য একটি বিশেষ। এবার বিরোধানুমানের ক্ষেত্রে আমরা বা এমনি সাধারণত যে ব্যাপারটি থাকছে, যেখানে সামান্য বচনটি সত্য সেখানে বিশেষ বচনটির সত্যতার কিন্তু মূল্য নেই। অর্থাৎ এখানে ই বচনের এই ই বচনটির আবর্তনীয় বাক্যটির যদি ধরা হয় যে বৈধ আবর্তন দুটো বচনেই সম্ভব, একটি সামান্য একটি বিশেষ। আর আমরা যে বিরোধানুমান দেখেছি, সত্যমূল্য নির্ণয় করেছি, সেখানে অসম বিরোধিতা দেখেছি সামান্য বচন সত্য হলে বিশেষ বচন সত্য, অর্থাৎ দুটো বচনই সত্য, এখানে দুটো বচনই বৈধ সিদ্ধান্ত রূপে গণ্য। তাহলে যেখানে সামান্য বচনটি অলরেডি সত্য সেখানে বিশেষ বচনটির সত্যতার কিন্তু মূল্য নেই, যেহেতু গুণের দিক থেকে এরা একই। অর্থাৎ তাহলে ই বচনের বৈধ আবর্তন কোনটাকে বলবো? তাহলে আমাদের কাছে ই বচনের বৈধ আবর্তন ই থাকছে, কেননা দুটোই নয়ার্থক, দুটোই সত্য। বাট যেখানে সামান্য সামগ্রিক সত্য রয়েছে তাহলে সেখানে বিশেষ সত্যের আর আলাদাভাবে স্বীকার করার কোনো জায়গা নেই, কারণ এই সামান্য সত্যের মধ্যেই এই বিশেষের সত্যটি লুকিয়ে থাকে। যেই কারণে আমাদের কি করা হয়, এই ই বচনের বৈধ আবর্তন ই বলা হয়, অর্থাৎ ই বচনের বৈধ আবর্তন ই হয়। ওকে, তাহলে এবার আমরা পরের পার্ট বলতে আমরা পরের যে বচন সেই বচনে যাব। পরের বচনটি হচ্ছে আমাদের ই বচন, আই বচন। আমি দিচ্ছি কতিপয় ছাত্র অলস। ওকে, আমি দিলাম কতিপয় ছাত্র অলস, এটা আমার বাক্য, এটার বচন করতে হবে। কতিপয় মানে অংশকে বোঝায়, আংশিক বচন এবং সদর্থক বাক্য, তাহলে আংশিক সদর্থক, সেক্ষেত্রে আই হবে। তাহলে লজিক্যাল ফর্মে কি হবে? লজিক্যাল ফর্মে হবে কোনো কোনো ছাত্র হয় অলস। ওকে, কোনো কোনো ছাত্র হয় অলস, আমি পেলাম আই বচন। কোনো কোনো ছাত্র হয় অলস। এবার নিয়ম মেনে আমার যদি কি করতে হয়, উদ্দেশ্য বিধেয় চেঞ্জ হবে, উদ্দেশ্য বিধেয় চেঞ্জ হবে, 3 নম্বর অনুযায়ী গুণ 1 থাকবে, হয় হলো। এবার হয় মানে দুটো সদর্থক বচন হয়, একটা এ আর একটা হচ্ছে আই। এ বচনে যাবে না, কারণ এ বচন করলে কি হয়ে যাবে, অব্যাপ্য পদ ব্যাপ্য হয়ে যাবে, চতুর্থ নিয়মটি লঙ্ঘিত হবে। কিভাবে সেটা দেখাচ্ছি। এবার যদি এই আই বচনটির আবর্তন এ হয়, অর্থাৎ এ করলে কি হবে, সকল অলস ব্যক্তি হয় ছাত্র, যদি এরকম হয় তাহলে কি হয়, আমরা জানি যে আই বচনে উভয় পদই হচ্ছে অব্যাপ্য, উদ্দেশ্য বিধেয়। আই বচনে উভয় পদই অব্যাপ্য, কোনো পদ ব্যাপ্য নয়। সেক্ষেত্রে হয় কি, এবং এই আই বচন থেকে যদি আমরা সিদ্ধান্ত হিসেবে আমাদের এ বচনকে নিয়ে আসি, সেক্ষেত্রে প্রবলেমটা হয় যে এ বচনের উদ্দেশ্য পদ ব্যাপ্য হয় এবং বিধেয় পদ অব্যাপ্য হয়। উদ্দেশ্য পদ ব্যাপ্য হয়ে যায়, বিধেয় পদ অব্যাপ্য হয়। সেক্ষেত্রে প্রবলেমটা হয় যে আই বচনের কোনো পদ ব্যাপ্য নয়, এটা অব্যাপ্য। এই অব্যাপ্য পদটি উদ্দেশ্য বিধেয় চেঞ্জ করে যখন আমরা এ বচন সিদ্ধান্ত করার ফলে এখানে উদ্দেশ্য করি, সেক্ষেত্রে ব্যাপ্য হয়ে যায়। এই বচন উদ্দেশ্য করতে এই বচন উদ্দেশ্য ব্যাপ্য হয়। তাহলে নিয়মটি লঙ্ঘিত হয় যে পদ, এই যে প্রদত্ত বচনে কী হয়, যে পদ ব্যাপ্য নয় সেটি সিদ্ধান্তে ব্যাপ্য হবে না, এই যে সিদ্ধান্তে ব্যাপ্য হবে না, অথচ কি এটি অব্যাপ্য থাকায় সিদ্ধান্তে আবার ব্যাপ্য হয়ে গেছে এই বচন হওয়াতে। নিয়ম লঙ্ঘন করেছে। তার মানে হলো যে আই বচনের বৈধ আবর্তন এ বচন হবে না। তাহলে অ্যানাদার যে সদর্থক বচন রয়েছে আই, সেটা আমাকে দেখতে হবে। ওকে, সদর্থক বচন আরেকটি, সেটা কি রয়েছে, আরেকটি সদর্থক বচন, সেটা হলো আমার আই বচন। অর্থাৎ এখানে হয় থাকবে আর এদিকটা করতে হবে আমাকে আই কোনো কোনো। ওকে, তাহলে কি হলো, কোনো কোনো অলস ব্যক্তি হয় ছাত্র, আই বচনের আবর্তন আই। অর্থাৎ কি পেলাম, উদ্দেশ্য ও বিধেয় যেটা প্রদত্ত বচনে অব্যাপ্য ছিল, সেটা আই বচনের সিদ্ধান্ত আই বচন করাতে অটোমেটিক সেটা কি থেকে গেল, সেটা অব্যাপ্যই থেকে গেল। কারণ এখানে প্রদত্ত বচনে অর্থাৎ আবর্তনীয় বাক্যে বা বচনে যে পদগুলি অব্যাপ্য ছিল
সিদ্ধান্ত আইবচন হওয়াতে সেগুলো কিন্তু অব্যপ্যই থেকে গেল, অর্থাৎ এই নিয়মটি কিন্তু আর লঙ্ঘিত হলো না। তার মানে আইবচনের বৈধ আবর্তন আমরা কি পেলাম? বৈধ আবর্তন আই পেলাম। ওকে, এবার আরেকটি বচন, আমাদের যে নিরপেক্ষ বচনের 4টা বিভাগ, তার মধ্যে আরেকটি বচন রয়েছে আমাদের কাছে, সেটা হলো ও বচন। আমরা সেটাকে ট্রাই করব যে মানুষ কদাচিৎ ভুল করে, আমি এটা নিলাম, বা স্বার্থপর দিশ সংক্ষেপে হবে, কদাচিৎ স্বার্থপর হয়। ওকে, মানুষ কদাচিৎ স্বার্থপর হয়, এটাই আমি একটি বাক্য নিলাম। এবার এই বাক্যকে আমাদের আবর্তন করতে হবে। আবর্তন করতে হলে আমাকে নিয়মে যেতে হবে। নিয়মটি কি? এলএফ কি করতে হবে? এটা কদাচিৎ রয়েছে, তাহলে ও বচন হবে। তাহলে কি লিখবো ও বচনে? কোনো কোনো মানুষ নয় স্বার্থপর, কোনো কোনো মানুষ নয় স্বার্থপর, এটা আমার হলো ও বচন। কোনো কোনো মানুষ নয় স্বার্থপর, আমি কি পেলাম? ও বচন পেলাম। তাহলে আবর্তনীয় বাক্য আমার হলো ও, কোনো কোনো মানুষ নয় স্বার্থপর। এবার এই ও বচনটির যদি আমরা আবর্তন করতে যাই, কোন বচনে সম্ভব সেটা আমাকে দেখে নিতে হবে। ও বচনের আবর্তন নিয়ম মেনে করতে গেলে তাহলে আমাদের উদ্দেশ্য বিধেয় হবে, বিধেয় উদ্দেশ্য হবে। ওকে, গুণ 1 থাকবে, তার মানে নয়ার্থক আছে, নয়ার্থক হবে। এ বা আইতে তার মানে হবে না, কারণ এ আই হচ্ছে সদর্থক বচন। তাহলে এখানে অপশান থাকছে ও এর আবর্তন ই, আর এই ও এর আবর্তন ও, ই ও, এই দুটোতে আমাদের সম্ভব। ওকে, দেখতে হবে। তারপরে আমরা এখানে দেখে নেব কোনটা সম্ভব হচ্ছে, অর্থাৎ অব্যাপ্য পদ ব্যাপ্য হয়ে যাচ্ছে নাকি, চতুর্থ নিয়মটি লঙ্ঘন করছে নাকি সেটা দেখব। তাহলে ও এর আবর্তন আমরা প্রথমত ই বচনে করে দেখি। ই বচনে করলে কি দাঁড়ায়? ই বচন হচ্ছে কোনো স্বার্থপর, উদ্দেশ্য কিন্তু চেঞ্জ হবে, কোনো স্বার্থপর ব্যক্তি নয় মানুষ, কোনো স্বার্থপর ব্যক্তি নয় মানুষ, এটা হলো আবর্তিত বাক্য বা আবর্তিত বচন, অর্থাৎ সিদ্ধান্ত। এখানে আমরা যেটা পেলাম, যখনই সিদ্ধান্ত আমাদের ই বচন হয়েছে, সেখানে কি পেলাম? যে ই বচনে উভয় পদই ব্যাপ্য, ই বচনে উভয় পদই ব্যাপ্য। আর ও বচন প্রদত্ত বচন হওয়াতে ও বচনের ক্ষেত্রে যেটা আমরা জানি যে ও বচনে বিধেয় পদ ব্যাপ্য, উদ্দেশ্য পদ কিন্তু ব্যাপ্য নয়, এই পদটি কিন্তু ব্যাপ্য নয়। তাহলে আমরা যেটা দেখলাম যে প্রথম নিয়ম অনুযায়ী উদ্দেশ্য বিধেয় হয়েছে, দ্বিতীয় নিয়ম অনুযায়ী বিধেয় উদ্দেশ্য হয়েছে, তৃতীয় নিয়ম অনুযায়ী গুণ 1 আছে। ওকে, এবার চতুর্থ নিয়ম অনুযায়ী যে পদ অব্যাপ্য অর্থাৎ ব্যাপ্য নয়, সে পদ সিদ্ধান্তে ব্যাপ্য হবে না। আমরা এখানে কি পেলাম? যে ও বচনের উদ্দেশ্য পদ মানুষ, এটা অব্যাপ্য। এবার ই বচনের এই ও বচনের আবর্তন ই করাতে কি হয়েছে? এই মানুষ পদটি যখন বিধেয় হয়েছে সেখানে ব্যাপ্য হয়ে গেছে, কারণ ই বচনের উভয় পদই ব্যাপ্য। তাহলে কি দাঁড়িয়েছে এখানে? যে পদটি অব্যাপ্য প্রদত্ত বচনে, সেটি সিদ্ধান্তে গিয়ে ব্যাপ্য হয়েছে, অর্থাৎ এই নিয়মটিকে, চতুর্থ নিয়মটিকে লঙ্ঘন করেছে। তার মানে হলো যে ও বচনের বৈধ আবর্তন ই বচনে সম্ভব নয়। তাহলে অপশন থাকছে আরেকটা, সেটা কি? ও বচনে ট্রাই করতে হবে, ও বচনে দেখতে হবে যদি সম্ভব হয়। তাহলে আমরা ও বচনে দেখব, ই বচনে হলো না, আমরা ও বচনে যাই। ওকে, এবার ও বচনে হলে তাহলে কোনো কোনো হয়ে যাবে। তাহলে কি পেলাম এবার? কোনো কোনো স্বার্থপর ব্যক্তি নয় মানুষ, আমি ও বচনে করলাম, ও বচনের আবর্তন ও বচনে করার চেষ্টা করছি। ওকে, তাহলে কোনো কোনো স্বার্থপর ব্যক্তি নয় মানুষ, এই সিদ্ধান্তে আমরা দেখতে পাচ্ছি যে ও বচন সিদ্ধান্ত হয়ে যাওয়াতে উদ্দেশ্য পদ অব্যাপ্য হলো এবং বিধেয় পদ ব্যাপ্য। এবার আমরা উপরে চলে যাই। উপরে মানে প্রদত্ত বচনে বাক্যে, আবর্তনীয় বাক্যে, হেতু বাক্যে যেখানে কি ছিল? যে উদ্দেশ্য পদ যেটা মানুষ অব্যাপ্য ছিল, সেটা কিন্তু সিদ্ধান্তে বিধেয় হওয়াতে এবং ও বচন সিদ্ধান্ত হওয়াতে এখানে আবার কিন্তু ব্যাপ্য থেকেই গেছে, কারণ এখানে ও বচন হওয়াতে উদ্দেশ্য পদ অব্যাপ্য, বিধেয় পদ ব্যাপ্য। সিদ্ধান্ত ও বচন হওয়াতে উদ্দেশ্য পদ অব্যাপ্য, বিধেয় পদ ব্যাপ্য। তাহলে কি দেখা গেছে? বাকি 3টা নিয়ম পরপর
সুন্দরভাবে পালন করা হলেও চতুর্থ নিয়মটি কিন্তু লঙ্ঘিত হয়েছে, অর্থাৎ যে পদটি অব্যাপ্য, ওকে, সে পদটি সিদ্ধান্তে গিয়ে ব্যাপ্য হয়েছে, চতুর্থ নিয়ম লঙ্ঘন হয়েছে। তার মানে ও বচনের বৈধ আবর্তন কোনো বচনেই কিন্তু সম্ভব নয়। ওকে, এই বচনটি আমরা দেখে নিলাম যে ই বা ও বচনে যখনই এই ও বচনের বৈধ আবর্তন করতে যাওয়া হয় তার চতুর্থ নিয়মটি লঙ্ঘিত হয়। আর এই ও বচনের যদি বৈধ আবর্তন আমরা বা আবর্তন করার চেষ্টা করি, যেমন এ বা আই, সেটা হবে না, কারণ তৃতীয় নিয়মটি সেক্ষেত্রে লঙ্ঘিত হবে, কারণ ও বচন নয়ার্থক আর এ আই হয়ে যায় সদর্থক, সেক্ষেত্রে তৃতীয় নিয়মটি লঙ্ঘিত হবে। তার মানে দাঁড়ালো যে ও বচনের বৈধ আবর্তন কোনো বচনেই সম্ভব নয়। ওকে, সেটার একটা ব্যাখ্যা রয়েছে, সেই ব্যাখ্যাটা আমাদের এরকম করেই করতে হবে যে ও বচনের বৈধ আবর্তন সম্ভব নয় কেন। তাহলে আমাদের এইভাবে উদাহরণের সাহায্যে দেখাতে হবে যে ও বচনের বৈধ আবর্তন সম্ভব নয়, সেটা একটা উদাহরণের সাহায্যে দেখানো হয়েছে। একটি ও বচন নিতে হবে, এইভাবে ও বচন নেওয়ার পরে সেটা এ বা আই বচনে করতে হবে, মানে করে দেখাতে হবে। করে দেখানোর পর জাস্ট, তাহলে এটা আমি নেক্সট ক্লাসে আলোচনা করব। জাস্ট এখন আমি এটা ধরে নিই যে ও বচন রয়েছে, সেই ও বচনের দেখা গেল কোনো বচনই বৈধ আবর্তন সম্ভব হচ্ছে না, অতএব ও বচনের আবর্তন সম্ভব নয়। ওকে, বৈধ আবর্তন সম্ভব নয়, যে কোনো নিয়ম মানে কোনো না কোনো নিয়ম লঙ্ঘিত হচ্ছে এখানে। তাহলে আমাদের যে সারসংক্ষেপ পেলাম যে বিভিন্ন বচনের যে আবর্তন করলাম, সেই আবর্তনগুলোর মধ্যে কোন বচনের আবর্তন কোন বচনের সম্ভব তার একটা সারসংক্ষেপ আমরা করে নেব। যে আবর্তন হয় কি, এ বচনের বৈধ আবর্তন কোন বচনে? আই বচন। এ বচনের বৈধ আবর্তন আই। ই বচনের বৈধ আবর্তন ই পেলাম। আই বচনের বৈধ আবর্তন আই। ও বচনের বৈধ আবর্তন নাই। ওকে, তাহলে আমরা কনক্লুশন যেটা পেলাম আমাদের সংক্ষেপে মনে রাখতে হবে। আমি তো নিয়মগুলো ধরে ধরে কীভাবে আবর্তন করতে হয় কোন বচনে সেটা দেখিয়ে দিলাম নিয়মগুলো ব্যাখ্যা অনুযায়ী। তাহলে আমরা সারসংক্ষেপ পেলাম, এ বচনের বৈধ আবর্তন আই, ই বচনের বৈধ আবর্তন ই, আই বচনের বৈধ আবর্তন আই, ও বচনের বৈধ আবর্তন নাই। ওকে, তাহলে আমরা আবর্তন শিখে নিলাম। আবর্তন এরপরে আমরা প্র্যাকটিস করব, প্র্যাকটিসে যাব। এই নিয়মগুলো মেনে তোমরা নিয়মগুলোকে নোট ডাউন করে নাও। তারপরে কয়েকটা আমি আবর্তন দিচ্ছি, আবর্তন টাস্কগুলো করবে, পরের ক্লাসে তোমরা মিলিয়ে নেবে। ওকে, আবর্তন করো, আমি দিয়ে দিচ্ছি আবর্তন করো। ওকে, আবর্তন করো 1 নম্বরে দিচ্ছি। পরি আছে 2 নম্বর। কিছু লোক স্বার্থপর। ওকে, 3 নম্বর খুব কম লোক দয়ালু। ওকে, 4 নম্বর উট পাখি ডিম পারে না। 5 নম্বর কেবল দার্শনিক রায়, কেবলমাত্র দার্শনিক রায় ভাবুক। ওকে, তাহলে 5টি টাস্ক দিলাম, সেখানে তোমরা কি করবে? আবর্তন করবে, এরপরের ক্লাসটিতে মিলিয়ে দেখবে এবং আবর্তন অবশ্যই করার চেষ্টা করবে বারবার। সেই এই ক্লাসটিকে দেখে যেখানে আমরা আবর্তন প্র্যাকটিস করলাম, আবর্তন শেখানো হলো। তাহলে এখানে দেওয়া থাকলো যে পরি আছে, কিছু লোক স্বার্থপর, 3 নম্বর খুব কম লোক দয়ালু, 4 নম্বরে হচ্ছে উট পাখি ডিম পারে না, 5 নম্বর কেবলমাত্র দার্শনিক রায় ভাবুক। এই 5টি আবর্তন তোমাদের দেওয়া হলো। তোমরা অবশ্যই আবর্তনগুলোকে
টাস্ক হিসেবে বাড়িতে বসে করবে এবং পরের ভিডিওটি দেখার পূর্বে সেগুলোকে সঙ্গে রেখে মিলে নেওয়ার চেষ্টা করবে। ওকে, প্রত্যেকে সুস্থ থাকো, ভালো থাকো। আজকের আবর্তন এটাকে সুন্দরভাবে শেখার চেষ্টা করো। এগুলো কিন্তু পরীক্ষায় আসবে অবশ্যই, এগুলি হচ্ছে আমাদের করণীয় কাজ। প্রত্যেকে সুস্থ থাকো, ভালো থাকো, বাড়িতে থাকো সুন্দরভাবে এবং পড়াশোনা নিজের চালিয়ে যাও আর এনজয় করো আমাদের এই ফিলসফি ক্লাসগুলো। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।